মার্কিন আগ্রাসনের জবাবে 3 দেশে ইরানের পাল্টা হামলা, অভিযানের পরিধি বাড়ানোর হুমকি ট্রাম্পের, হরমুজ ঘিরে ফের কার্যকর অবরোধ। 23 বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। প্রভাব বজায় রাখতে জ্বালানি সহ নানা খাতে বড় বিনিয়োগ ও চুক্তির ঘোষণা ওয়াশিংটনের। নতুন করে আলোচনায় ভারতের নারী নিরাপত্তা। গড়ে প্রতিদিন নথিভুক্ত হয় 80টির বেশি ধর্ষণের অভিযোগ। বিচারহীনতাকে দায়ী মানবাধিকার কর্মীদের। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনা। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূল জুড়ে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ দ্বীপ, বন্দর, শহর ও প্রদেশ। ওয়াশিংটনের হুঁশিয়ারি, শিগগিরই আলোচনা টেবিলে না বসলে আরও বাড়বে অভিযানের পরিধি। যুদ্ধবিরতি কার্যকরের পর সাম্প্রতিক হামলায় এ পর্যন্ত ইরানে কমপক্ষে 30 বেসামরিকের মৃত্যু হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এভাবেই কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে ইরানের শাহেদ ড্রোন। বিস্ফোরণের পর মুহূর্তেই অগ্নিগর্ভ মার্কিন লজিস্টিক হাব। অবিরাম মার্কিন হামলার জবাবে মঙ্গলবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালায় আইআরজিসি। কুয়েত সহ টার্গেট করা হয় বাহরাইন ও জর্ডানকে। জর্ডানের আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থানরত F-18 যুদ্ধ বিমান লক্ষ্য করে চালানো হয় হামলা। টার্গেট করা হয় কিং ফয়সাল এয়ারবেইজও। সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। ভূপাতিত করা হয় অন্তত 4টি ব্যালিস্টিক মিসাইল। বাহরাইনে হামলায় মার্কিন 5ম নৌবহরের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করে ইরান। ক্ষতিগ্রস্ত হয় সাপোর্ট ফ্যাসিলিটি সেন্টার ও ফুয়েল ট্যাঙ্ক। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো হামলার ক্ষয়ক্ষতি উঠে আসে স্যাটেলাইট চিত্রে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় দ্বীপগুলোয় ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। শোনা যায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি আহবাজ শহরে হয়েছে জোরালো বিস্ফোরণ। আবারও হামলার শিকার হয় সাবাহার বন্দর। অভিযানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। আমি না বলা পর্যন্ত হামলা থামবে না, চলতেই থাকবে। জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি সর্বশেষে রেখেছি, তবে শেষ পর্যন্ত আমরা সেগুলো ধ্বংস করবই। তারা আলোচনার টেবিলে না বসলে সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেব। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো। চলমান যুদ্ধে কোনো পক্ষে জড়িত না থাকা সত্ত্বেও আগ্রাসনের শিকার হয় উদ্বেগ প্রকাশ করেছে তারা। পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য জুড়ে শত শত সামরিক বিমান ও 20টিরও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে ফের কার্যকর হলো মার্কিন অবরোধ। কেবলমাত্র ইরান ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের পাশাপাশি টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সংঘাত ও অবরোধ অব্যাহত থাকলে টার্গেট করা হবে ওয়াশিংটন ও তাদের মিত্রদের ব্যবহৃত জ্বালানির রপ্তানির রুটগুলোকে। হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির। ইরানকে কোণঠাসা করতে আবারও হরমুজ প্রণালীতে কার্যকর হলো মার্কিন অবরোধ। ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী নৌযান ঠেকাতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে শত শত সামরিক বিমান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও পোস্ট করে মার্কিন সেন্টকম জানায়, টানা 7 ঘন্টার অভিযানে ইরানের নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ কার্যকর হলেও ঘোষণার একদিনের মাথায় হরমুজের টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায় করতে চান তিনি। কয়েকটি দেশ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর ধরে আমরা নিঃস্বার্থভাবে এই অঞ্চলটির নিরাপত্তায় কাজ করছি। বিনিময়ে কিছুই নিচ্ছি না। বিষয়টি অনৈতিক মনে হয়। আমি সুরক্ষা ব্যয়ের অর্থ ফেরত চাই। উপসাগরীয় কয়েকটি দেশের প্রভাবশালীরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে $1 মিলিয়ন বিনিয়োগ করতে চান। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকেও। যুক্তরাষ্ট্রের সব অশুভ তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। নিজেদের অক্ষমতা ঢাকতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে হরমুজ অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 11টি জাহাজ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে সি সার্ফেস ড্রোনের ব্যবহার
আলোচনায় আসার পর আবারও নজর কেড়েছে এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। পানির উপরিভাগে চলাচলকারী এই মানববিহীন নৌযানকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, আবার স্বয়ংক্রিয়ভাবেও পরিচালিত হতে পারে। নজরদারি থেকে শুরু করে হামলা, আধুনিক নৌযুদ্ধে দ্রুত বাড়ছে এর ব্যবহার। সমুদ্রপথে ছুটে যাচ্ছে একটি ছোট্ট নৌযান, লক্ষ্য শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা নৌঘাঁটি। অথচ সেখানে নেই কোনো নাবিক, নেই কোনো ক্যাপ্টেন। দূর থেকে নিয়ন্ত্রিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশনায় নিজেই পথ খুঁজে নেয় এই সি সারফেস ড্রোন বা আনম্যান্ড সারফেস ভেহিকেল ইউএসভি। জিপিএস, রাডার, ক্যামেরা, সেন্সর ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার সাহায্যে দীর্ঘ সময় সমুদ্রে টহল দিতে পারে এই ড্রোন। শুধু যুদ্ধ নয়, সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, উপকূল পাহারা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, এমনকি সমুদ্রে পেতে রাখা মাইন খুঁজে বের করা ও অপসারণের কাজেও ব্যবহৃত হচ্ছে এটি। কাজের ধরন ও প্রযুক্তির উপর নির্ভর করে একটি ইউএসভি এর দাম কয়েক লাখ ডলার থেকে কয়েক কোটি ডলার পর্যন্ত হতে পারে। ছোট নজরদারি ড্রোনের দাম তুলনামূলক কম, তবে উন্নত সেন্সর, দীর্ঘ পাল্লার সক্ষমতা ও অস্ত্র বহনের সুবিধা থাকলে দামও বেড়ে যায় কয়েক গুণ। আধুনিক যুদ্ধে এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা, ঝুঁকিপূর্ণ অভিযানে মানুষের জীবন বিপন্ন হয় না। শত্রুপক্ষের গতিবিধি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন অপসারণ, যুদ্ধজাহাজকে নিরাপত্তা দেওয়া, এমনকি বিস্ফোরক বহন করে শত্রুর জাহাজ বা নৌঘাঁটিতে হামলাও চালাতে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। সাধারণ আকাশচালিত ড্রোন যেখানে কয়েক ঘন্টার বেশি আকাশে থাকতে পারে না, সেখানে সি সারফেস ড্রোন টানা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ সমুদ্রে টহল দিতে পারে। পরিচালনা খরচও তুলনামূলক কম। আবার একসাথে একাধিক ড্রোন ব্যবহার করে বিশাল সমুদ্র এলাকা নজরদারিও সম্ভব। সব ইউএসভি অবশ্য হামলার জন্য নয়, অনেকগুলো শুধু নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করে। তবে আক্রমণাত্মক সংস্করণের কিছু ড্রোন শত শত কেজি বিস্ফোরক বা অন্যান্য সামরিক সরঞ্জাম বহন করতে পারে। তবে চ্যালেঞ্জও আছে। বৈরী আবহাওয়া, জিপিএস বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে কার্যক্ষমতা কমে যেতে পারে। সাইবার হামলা কিংবা ইলেকট্রনিক জ্যামিং এর ঝুঁকিও রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই প্রযুক্তির কার্যকারিতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইউক্রেন সহ বিশ্বের অনেক দেশ এখন সি সারফেস ড্রোনের উন্নয়ন ও ব্যবহারে বড় অঙ্কের বিনিয়োগ করছে। দীর্ঘ 23 বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি এই তথ্য নিশ্চিত করেন। জানান, আগামী 30 সেপ্টেম্বরই বিদায় নেবে দেশটিতে অবস্থানরত প্রায় 2000 মার্কিন সেনা। তবে সেনা প্রত্যাহারের সাথে সাথে শুরু হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপস্থিতির নতুন অধ্যায়। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে সেখানে বিনিয়োগ ও চুক্তির নতুন পরিকল্পনা করছে ওয়াশিংটন। যে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান শুরু হয়েছিল, তা আর পাওয়া যায়নি কখনো। তবে সেই অপারেশনে পতন হয় দুর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। জন্ম নেয় আইএসের মতো জঙ্গি গোষ্ঠী। বাড়ে ইরানের প্রভাব। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের মধ্য দিয়ে যে মার্কিন সামরিক অধ্যায়ের শুরু হয়েছিল, ইরাকের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে অবশেষে দেশটিতে সে অধ্যায়ের পর্দা নামাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিনেই দেশটি ছাড়বে অবস্থানরত প্রায় 2000 মার্কিন সেনা। ট্রাম্পও বলেছেন, ইরাকে আর তাদের সেনার প্রয়োজন নেই। তবে শর্ত দিয়েছেন, সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ করতে হবে। সেনা সরালেও অবশ্য বন্ধ হচ্ছে না ওয়াশিংটনের প্রভাব। অর্থনৈতিক অংশীদারিত্বের নামে দেশটিতে প্রবেশ করবে বহু মার্কিন কোম্পানি। ইরাকের বিপুল তেল সম্পদকে কেন্দ্র করে হবে বড় বড় চুক্তি। আমার বিশ্বাস, একসঙ্গে অসাধারণ কিছু করতে যাচ্ছি আমরা। ইরাকের সম্ভাবনা অসাধারণ, তেলের জন্যই শুধু নয়, আরো অনেক কারণে। আমরা অনেক বড় বড় চুক্তি করতে যাচ্ছি। তারা অন্য কারো সাথে নয়, যুক্তরাষ্ট্রের সাথেই ব্যবসা করতে চায়। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ওপেকের কাছেও বাড়তি তেল উৎপাদনের কোটা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আল জায়েদি। ওপেকে আমাদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস সহ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ আমাদের বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে এবং দেশের অবকাঠামো ধ্বংস করছে।
ইরাকি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, টিসিআই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসির মতো প্রতিষ্ঠান যুক্ত হবে বাগদাদের সাথে বাণিজ্যে, অর্থাৎ সামরিক বুটের জায়গা নেবে ব্যবসা আর বিনিয়োগ, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে 11 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও আলোচনায় ভারতের নারী ও শিশুদের নিরাপত্তা। সরকারি তথ্যই বলছে দেশটিতে গড়ে প্রতিদিন পুলিশের কাছে 80টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। 2024 সালে নথিভুক্ত হয়েছে 29,500-এর বেশি ধর্ষণের ঘটনা। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। পরিসংখ্যান বলছে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের উপরে সহিংসতাও আশঙ্কাজনক হারে বেড়েছে। গত 4 জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর পশ্চিমবঙ্গের বারুইপুরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় 11 বছর বয়সী এক শিশুর মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। এ ঘটনায় নতুন করে আলোচনায় ভারতের নারী নির্যাতন ও যৌন সহিংসতা ইস্যু। 2024 সালে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গে। এর আগে 2012 সালে নয়াদিল্লিতে বাসে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন করে সরকার। কাগজে কলমে কঠোর আইন থাকলেও ভারতের ধর্ষণ ও যৌন সহিংসতার সামগ্রিক চিত্রে তেমন পরিবর্তন আসেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতিদিন দেশটিতে গড়ে 80টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। সরকারি তথ্যমতে ভারতে 2024 সালে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে 29,536টি। এর আগে গত এক যুগে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা 30,000-এর নিচে নেমেছিল আর একবারই, সেটি 2020 সাল অর্থাৎ করোনা মহামারীকালীন। কঠোর লকডাউনে সেই বছরও ভারতে ধর্ষণের ঘটনা ঘটে 28,000-এর বেশি। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, দোষারোপ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীদের অনেকেই যান না পুলিশের কাছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা তাদের। ধর্ষণের পাশাপাশি দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের ওপর সহিংসতা। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের আওতায় 2024 সালে মামলা দায়ের হয়েছে রেকর্ড 69,191টি। বলা হচ্ছে কাগজে কলমে কঠোর আইন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকর হয় না, তাই সাজা পাওয়ার ভয় নেই অপরাধীদের। সামাজিকভাবে একটি মনোভাব তৈরি হয়েছে, তা হলো ধর্ষণ এমন কোনো গুরুতর অপরাধ নয় যার জন্য কারোর আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে কারো কারো সাজা হলেও বেশিরভাগ সময়ই পার পেয়ে যান অপরাধীরা। ফলে মানুষের মধ্যে কোনো ভয় কাজ করে না। পরিসংখ্যান অনুযায়ী ভারতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র 27 থেকে 28%। এছাড়া বিপুল সংখ্যক মামলা আদালতে ঝুলে থাকে বছরের পর বছর। দায়িত্ব নেয়ার মাত্র 1 বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। এখনও ঘোষিত হয়নি নতুন প্রধানমন্ত্রীর নাম। মঙ্গলবার পার্লামেন্টে ইউলিয়ার পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাবটি পাশ হয়। দুদিন আগে ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই প্রেক্ষিতে ইউলিয়া সিভিরিদেঙ্কোকে নিজ পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইউলিয়ার গেল 1 বছরের শাসনামলে সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তাতে ইউলিয়ার নাম জড়ায়নি। বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।